বাংলাদেশ নামে একটা ভূখণ্ড আমরা স্বাধীন করলাম। এই কয়বার স্বাধীন হলাম? 3 বার। একবার ব্রিটিশ থেকে, একবার ভারত থেকে, আর একবার পশ্চিম পাকিস্তান থেকে আলাদা হলাম। কয়বার? আবার 2024 5ই আগস্টে ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করে, জুলুমের বিরুদ্ধে আন্দোলন করে, অন্যায় অবিচারের বিরুদ্ধে আন্দোলন করে আবারও স্বাধীন হলাম। এই কয়বার? এই 4 বারের পিছনে কি ছিল? বৈষম্য। জোরে বলেন। অত্যাচার, অবিচার, জুলুম। আপনারা জানেন ব্রিটিশ 80,000 আলেমদের হত্যা করেছে। চাকরি চর থেকে শুরু করে খায়বার পর্যন্ত এমন কোনো দেশ নাই যে দেশের মধ্যে, যে গাছের মধ্যে এমন কোনো গাছ ছিল না যে গাছের মধ্যে আলেমকে ফাঁসিতে ঝুলানো হয়নি। এত মারামার, এত রক্তের বিনিময় আমরা ব্রিটিশ হটিয়েছি, কিন্তু মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে পারিনি। এত আন্দোলনের বিরুদ্ধে আন্দোলন করে, এত রক্ত দিয়ে পাকিস্তান করেছিলাম, কিন্তু মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে পারিনি। এত রক্তের বিনিময়ে বাংলাদেশ করেছিলাম, কিন্তু 53 বছরেও মানুষের অধিকারকে ফিরিয়ে দিতে পারিনি। আপনারা কি জানেন 71 আন্দোলন কেন হয়েছিল? কয়টা স্লোগানের ভিত্তিতে? জানেন না? বলেন। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। সাম্য, আমরা সবাই সমান। ঋষি, কামর, মজদুর, কুলি, তাঁতি, জেলে যত মানুষ আছে, পুরুষ মহিলা, যে মালিক এবং যে গরিব, যে মুসলমান এবং হিন্দু, আমরা সাম্য, সবাই সমান অধিকার চাই। আমি বাংলাদেশের নাগরিক হিসাবে আমার অধিকার কি থাকবে? সমান থাকবে। কিন্তু 53 বছর আমরা কি দেখেছি? যাদের সরকার ক্ষমতায় ছিল, যাদের দল ক্ষমতায় ছিল, তারাই চাকরি পেয়েছে। যাদের দল ক্ষমতায় ছিল না, চাকরি পায়নি। যাদের দল ক্ষমতায় ছিল তারাই চাকরির পদোন্নতি পেয়েছে, আর যাদের দল ক্ষমতায় ছিল না তাদের চাকরি পদোন্নতি হয়নি। যাদের দল ক্ষমতায় ছিল পেট পুড়িয়ে খেয়েছে, আর যাদের দল ক্ষমতায় ছিল না তারা ধুকে ধুকে মারা গেছে। যাদের দল ক্ষমতায় ছিল হাজারো খুন করার পরে নির্বিঘ্নে বুক উঁচা করে রাস্তায় হাঁটছে, কিন্তু যাদের দল ক্ষমতায় ছিল না জেলখানায় ধুকে ধুকে মরছে। যাদের দল ক্ষমতায় ছিল হাজার খুন করলে মাপ, আর যাদের দল ক্ষমতায় ছিল না ফাঁসি যদি ঝুলছে। এইদিকে চেয়েছিলাম? এটা আমরা চাই না। আমরা কি দেখেছি? এই 53 বছরে যারা এই ক্ষমতায় ছিল তারা এই জনগণের মাথার উপরে নুন রেখে বড়ই খেয়েছে। যারা এই ক্ষমতায় ছিল তারা তাদের সেফটির জন্য, সরকারের সেফটির জন্য আইন প্রণয়ন করেছে, কিন্তু জনগণের সেফটির জন্য আইন প্রণয়ন করতে ব্যর্থ হয়েছে। আপনি দেখেন আজকে র্যাব কাকে নিরাপত্তা দেয়? সরকারকে। আজকে বিজিবি কাকে নিরাপত্তা দেয়? সরকারকে। আজকে ডিবি কাকে নিরাপত্তা দেয়? সরকারকে। আজকে পুলিশ কাকে নিরাপত্তা দেয়? সরকারকে। আজকে ডিজিএফআই কাকে নিরাপত্তা দেয়? সরকারকে। আজকে এনএসআই কাকে নিরাপত্তা দেয়? জোরে বলেন। কিন্তু জনগণকে নিরাপত্তা কে দিবে? জনগণের নিরাপত্তা কে দিবে? না। আজকে 53 বছর পর্যন্ত জনগণের নিরাপত্তার জন্য আইন করা হয় নাই, বরং জনগণকে মার্ডার করার জন্য, হত্যা করার জন্য, গুম করার জন্য, খুন করার জন্য, জুলুম অত্যাচার করার জন্য আইন করা হয়েছে। এই আইনকে ভাঙতে হবে। এই আইনকে ভাঙতে হবে। এই কালো আইনকে বাতিল করতে হবে। জনগণের সেফটির জন্য আইন করতে হবে। আপনি দেখেছেন যারা বিগত দিনের সরকার ছিল, ফরিদপুরের এক ছাত্রলীগের সভাপতি 2000 কোটি টাকা পাচার করেছে। কত হাজার কোটি টাকা? আপনারা দেখেছেন ফ্যাসিস্ট শেখ হাসিনার এক পিয়ন 400 কোটি টাকার মালিক। কত কোটি টাকা? আর শেখ হাসিনা নিজেই বলেছেন যে আমার পিয়ন তো হেলিকপ্টারে ঘুরে। শেখ হাসিনার পিয়ন হেলিকপ্টারে ঘুরে, আর আমাদের দেশের জনগণ ধুকে ধুকে মরে। শেখ হাসিনার পিয়ন তো 400 কোটি টাকার মালিক, আর আমাদের দেশের জনগণ ক্ষুধার তাড়নায় বাচ্চাকে বিক্রি করে দেয়। আজকে দেখা যায় যারা সরকারে থাকে, ক্ষমতায় থাকে, তাদের টেবিলে তো হরেক ডিজাইনের খাদ্য থাকে, আর বাংলাদেশের জনগণ এক মুঠো খাদ্যের জন্য ডাস্টবিনে কুকুরের সাথে লড়াই করে। আজকে যারা ক্ষমতায় থাকে তাদের বস্ত্রের কোনো অভাব নাই, আর আমাদের দেশে হাজারো জনগণ বিভৎস অবস্থায় রাস্তায় ঘুরতে থাকে।
আজকে যারা ক্ষমতায় থাকে তাদের তো ক্যানাডার মধ্যে বেগম পাড়া করেছে, বহুত বাড়ি করেছে, আর যারা ক্ষমতায় নেই আমার জনগণ আজকে খোলা আকাশের নিচে রৌদ্রের মধ্যে পুড়ে আর বৃষ্টির মধ্যে ভিজে। এই বৈষম্য আমরা চাই না। যারা ক্ষমতা আছে তাদের বাচ্চারা বিদেশে পড়াশোনা করে, আর আমাদের দেশে হাজার গরিব মেধাবী ছাত্র, হাজারো গরিবদের মেধাবী ছাত্র তারা পয়সার অভাবে পড়তে পারে না। এই বৈষম্য আর দেখতে চাই না। আজকে জেলে তাঁতি কামার মজদুর তাদের পেটে লাথি মারে, আর যাদেরকে ক্ষমতায় বসিয়েছি তারা আঙ্গুল ফুলে কলা গাছ নয় বট গাছ হয়। এইটা আর দেখতে চাই না। আজকে আপনাদের সুনামগঞ্জ সিলেটবাসীর সাথে কি বৈষম্য করা হচ্ছে? আজকে পরিবেশের দোহাই দিয়ে আপনার নদীগুলির থেকে পাথর উত্তোলন করা এবং বালি উত্তোলন করাকে বন্ধ করে দেওয়া হয়েছে। কিসের দোহাই দিছে? জোরে বলেন। এটা পরিবেশের দোহাই নয়, এটা ভারতের চাপানো আইন তারা বাস্তবায়ন করেছে। বলতে পারেন কিভাবে বললেন? আচ্ছা বলেন তো, রামপাল বিদ্যুৎ কেন্দ্র করার সময় সমস্ত পরিবেশবাদীরা আন্দোলন করেছিল আমাদের দেশের সমস্ত সুন্দরবন ধ্বংস হয়ে যাবে, বন বিভাগ ধ্বংস হয়ে যাবে, রামপাল বিদ্যুৎ কেন্দ্র করলে পরিবেশের এই ক্ষতি হবে সেই ক্ষতি হবে। কিন্তু রামপাল বিদ্যুৎ কেন্দ্র হয়েছে কি হয় নাই? পরিবেশের দোহাই দিয়ে বন্ধ করতে পারে নাই। কারণটা কি? কারণ হলো এখানে ভারতের স্বার্থ ছিল। আমাকে বলেন তো, আজকে আপনাদের নদী নিয়ে, এই বালু উঠাবার কথা নিয়ে, পাথর উত্তোলন নিয়ে কোন পরিবেশবিদ লেখালেখি করছে, আন্দোলন করছে, সংগ্রাম করছে যে পাথর উঠালে বাংলাদেশের ভারসাম্য নষ্ট হয়ে যাবে, এইটা নষ্ট হয়ে যাবে? আপনারা দেখেছেন? কেউ দেখেন? রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে এত আন্দোলন হওয়ার পরেও, পরিবেশের এত ক্ষতি হওয়ার পরেও সেখানে রামপাল বিদ্যুৎ হলো, অথচ বাংলাদেশের পাথর উত্তোলন করলে পরিবেশের কোনো ক্ষতি হবে না, এইটা আমরা সবাই জানি। তারপরে এটা বন্ধ করা হলো কেন? ভারত চায় যেন আমাদের দেশের পাথর আমরা উত্তোলন করতে না পারি। ওই ভারত থেকে পচা পাথর তারা সাপ্লাই দিবে, আর আমাদের টাকা দিয়ে তাদেরকে পাথর কিনতে হবে। এইটা আমরা মানতে পারি না, এইটা মানা যায় না। আমাদের দেশের পাথর আমরা তুলব, আমাদের পাথর আমরা তুলব, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জীবিকা নির্বাহ করবে, আমাদের রাজস্ব আয় বৃদ্ধি পাবে, আমরা উপকৃত হব। কিন্তু আজকে ভারতের দালালেরা, গোলামেরা পরিবেশের দোহাই দিয়ে আজকে আমাদের চিলেট থেকে বা বিভিন্ন অঞ্চল থেকে যে পাথর উঠাতে নিষেধ করছে, এইটা আমরা মানতে পারি না, এইটা আমরা মানব না। আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে এর বিরুদ্ধে আন্দোলন করতে সবাই রাজি আছে ইনশাআল্লাহ, সবাই রাজি আছে ইনশাআল্লাহ। আমাদের হাজার হাজার শোনেন, আজকে হাজার হাজার কোটি কোটি টাকা ভারতের পচা পাথর আমদানি করতে ভারত নিয়ে যায়, অথচ আমাদের দেশে তো ভালো পাথর আমরা নিজের উঠাতে পারি না। এটা সম্পূর্ণ ভারতের চক্রান্ত, এটা সম্পূর্ণ ভারতের দালালি, এটা আমরা মানব না। যাই হোক, আমি যেটা বলতেছিলাম, বারবার সরকার পরিবর্তন করেছি, কিন্তু দুর্নীতি পরিবর্তন না হওয়ার কারণটা কি? আপনারা দেখেছেন 5 তারিখ আমরা আন্দোলন করেছিলাম, সংগ্রাম করেছিলাম, জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় ঝাঁপিয়ে পড়েছিলাম, ভেবেছিলাম চাঁদা থাকবে না, জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না। কিন্তু 5 তারিখের পরে কি দেখলাম? আবারও সেই দখলদারি, আবারও চাঁদাবাজি, আবারও জুলুম, আবার অত্যাচার, আবার অবিচার। এর জন্য তো মানুষ আন্দোলন করে নাই, এর জন্য মানুষ রক্ত দেয় নাই, এর জন্য মানুষ জীবন দেয়নি। এর কারণটা কি? বারবার সরকার পরিবর্তন হয়, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন না হওয়ার কারণটা কি? বারবার সরকার পরিবর্তন হয়, কিন্তু জুলুমের পরিবর্তন না হওয়ার কারণটা কি? ওসি চলে যায়, এসপি যায়, ডিসি পরিবর্তন হয়, কিন্তু দুর্নীতির পরিবর্তন হয় না, ঘুষের পরিবর্তন হয় না। এর কারণটা কোথায়? এই কারণ আবিষ্কার করতে হবে। আমি বারবার বলি, একজনের নাম এ, একজনের নাম বি, একজনের নাম সি। এও চোর, বিও চোর, সিও চোর। ক্ষমতা আছে এ, সে কি করবে? কথা বলেন না কেন? হটাও এ, বসাও বি, সে কি করবে? হটাও বি, বসাও সি, সে কি করবে?
নেতার পরিবর্তন হয়েছে, দলের পরিবর্তন হয়েছে, নীতি ও আদর্শের পরিবর্তন হয়নি। মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না, তেঁতুল গাছ লাগিয়ে মিষ্টি ফলের আশা করা যায় না। চোর ডাকাতদেরকে ক্ষমতায় বসিয়ে কোনোদিন দেশ দুর্নীতিমুক্ত করা যায় না। চোরের মাধ্যমে চুরি বন্ধ করা যায় না, দুর্নীতিবাজদের মাধ্যমে দুর্নীতি বন্ধ করা যায় না, জালেমের মাধ্যমে জুলুম বন্ধ করা যায় না, খুনির মাধ্যমে খুন বন্ধ করা যায় না। যারা 53 বছর ক্ষমতায় ছিল ওদের নীতি ও আদর্শ ছিল না, এর জন্য জুলুম অত্যাচার বন্ধ করতে পারে নাই। এবার আসুন আমরা আগামীতে এমন এক নেতৃত্বকে আমরা সাপোর্ট করব, এমন এক ব্যক্তি দলকে সাপোর্ট করব যাদের মধ্যে আল্লাহর ভয় আছে। কিসের ভয় আছে? কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দেওয়ার দিনকে ভয় করে, যাদের চেহারার মধ্যে মদিনাওয়ালার ছাপ আছে, যাদের রক্তের মধ্যে হারাম নাই। এরকম এক নেতৃত্ব যতদিন পর্যন্ত বসাতে না পারবো ততদিন পর্যন্ত আন্দোলন সংগ্রাম করবেন, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না। এজন্য আসুন আগামী দিনে আমরা এমন নেতৃত্ব বসাবো যাদের মধ্যে আল্লাহর ভয় আছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই, শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই। এজন্য আসুন আগামী নির্বাচনে হাত পাকা প্রতীককে আমরা বিজয় করি, শক্তিশালী করি। যদি হাত পাকা প্রতীকের প্রার্থীকে আমরা ইনশাআল্লাহ বিজয় করতে পারি তাহলে আশা করা যায় এদেশের মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে, বৈষম্য দূর হবে, মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টানেরও অধিকার তারা ফিরে পাবে এবং প্রত্যেকটা মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়া সম্ভব। যেখানে মহিলাদের অধিকার, মহিলাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে, শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে, যেখানে চাকরিজীবীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে, যেখানে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করব। আসুন আমরা সম্মিলিতভাবে নীতি ও আদর্শ ভিত্তিক এক সমাজ কায়েম করি, আল্লাহর জমিনে আল্লাহর হুকুমাত কায়েম করি। যতদিন পর্যন্ত ইসলামী হুকুমাত না আসবে ততদিন পর্যন্ত এই দেশের মানুষ কোনোদিন শান্তিতে বসবাস করতে পারবে না। কাজে আগামী দেশ ইসলামের দেশ, আগামী দেশ ইসলাম হুকুমাতের দেশ, আগামী মুসলমানদের এই দেশের মধ্যে 92% মুসলমানদের দেশের মধ্যে ইসলামী হুকুমাত চলবে, ইসলামী আইন চলবে, মদিনাওয়ালার নিয়ম অনুযায়ী ইনশাআল্লাহ এই দেশ করব, এই দেশ চালাবো। তাহলে মানুষ শান্তি পাবে, মানুষ মুক্তি পাবে ইনশাআল্লাহ। কি রাজি আছেন ইনশাআল্লাহ? কে কে রাজি? দুই হাত তুলে নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে ইসলাম অনুযায়ী দেশ গড়ার তৌফিক দান করুক। আর আমরা দাবি করতেছি যেন সুনামগঞ্জে রেল লাইন স্থাপন করা হয়, রেল লাইন যেন স্থাপন করা হয়। সুনামগঞ্জে রেল লাইন কেন স্থাপন হচ্ছে না এটা আমরা সরকারের কাছে দাবি জানাতে চাই। কাজে আমরা চাই সুনামগঞ্জের যাতায়াত ব্যবস্থার উন্নত হবে, এখান থেকে বাংলাদেশের সব জায়গায় মানুষ খুব নিরাপদে যেন যাতায়াত করতে পারে। এর জন্য আমরা রেলপথ চাই, রেল স্টেশন চাই। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে দেশ গড়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।